অমলদার বাড়িতে পৌঁছে অর্জুন হাবুকে চা বানাতে বলল। ডাকে অর্জুনের কোনো চিঠি আসেনি। চিঠিপত্র এলে সেটা যদি খুব ব্যক্তিগত না হয়, অমলদা নির্দেশ দিয়ে গেছেন উত্তর দিতে। আজ সে একটা প্যাকেট পেল। হংকং থেকে প্রকাশিত হয় কাগজটা। নাম ক্রাইম অ্যান্ড প্যাশন। বিখ্যাত রচনার নামে পত্রিকার নাম। অমলদার কাছে দেশ বিদেশের অনেক অপরাধ সংক্রান্ত কাগজ আসে। তাদের মধ্যে ক্রাইম অ্যান্ড প্যাশন আর ব্রেন ওয়েভ কাগজ দুটোর তুলনা হয় না। প্যাকেট খুলে ক্রাইম অ্যান্ড প্যাশন নিয়ে বসে গেল সে, এবং তখনই মনে পড়ল সত্যেন্দ্রনাথের গাড়ি পাওয়া যায়নি। ভদ্রলোক যদি আমেরিকান নাগরিক হন, তাহলে এখানে গাড়ি পেলেন কোত্থেকে, এবং তার মৃত্যুর পর সেই গাড়িটা গেল কোথায়? অর্জুন ঠিক করল সমস্ত ব্যাপারটা সে পরপর কাগজে লিখবে, কোনো পয়েন্ট বাদ দেবে না। তারপর বারংবার সেটা পড়লে হয়তো মাথায় ভিন্ন চিন্তা উঁকি দিতে পারে। অমলদা বলেন, সবসময় কোনো ঘটনাকে যেমন দেখছো তেমন ভেবো না। সব রকম সম্ভাব্য পথে ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করো। প্রি অ্যাকুপাইড হওয়া মানে তুমি সত্য থেকে সরে যাচ্ছ। কাগজটার কভার স্টোরি। ব্যাংককে 3টে খুন হয়েছে। 3টে মানুষকে পোস্টমর্টেম করে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। শুধু কোনো বিশেষ যন্ত্র দ্বারা তাদের হৃদযন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। হৃদরোগে আক্রান্ত হলে শরীরে যেসব লক্ষণ ফুটে ওঠে তার কোনো চিহ্ন নেই। এই 3জন ব্যাংককের বিখ্যাত স্মাগলার ছিল। 3জনই বাড়ির বাইরে মারা গিয়েছে। 2জন দুটো রেস্তোরাঁতে, 1জন মারা গিয়েছে গাড়িতে উঠতে গিয়ে। খবরটা পড়ে অর্জুনের হাতের তালুতে ঘাম জমল। শুধু হৃদযন্ত্র বন্ধ করে দেবার মতো কোনো অস্ত্র বের হয়েছে নাকি? শরীরে কোনো আঁচড় থাকলো না, সামান্য কালশিটে পর্যন্ত নেই। পোস্টমর্টেমে কিছুই ধরা পড়বে না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মনে করবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই জিনিসটা যদি সত্যেন্দ্রনাথের ক্ষেত্রে ঘটত, তাহলে পুরো ব্যাপারটাই অজানা থেকে যেত তার কাছে। এবং তখনই তার মাথায় আর একটা চিন্তা ঝিলিক দিয়ে উঠল। যদি জোন্স অ্যান্ড জোন্সের আসল লাইটারের দ্বিতীয় বোতাম সরাসরি কোনো মানুষের হৃদযন্ত্রের দিকে তাক করে টেপা যায়, তাহলে? অর্জুন ঠিক বুঝতে পারছিল না তাতে শুধুই হৃদযন্ত্র অকেজো হয়ে যাবে কিনা, 5 মিনিট বাদে পরীক্ষা করলে সবল হবে কিনা। তার সামনে পরীক্ষা করার কোনো রাস্তা খোলা নেই। সুধাময় সান্যালের একটা কথা মনে পড়ে গেল তার। ওই রে একটা বড় হাতিকেও 5 মিনিট অবশ করে রাখে। তাহলে একটা মানুষের হৃদযন্ত্র বন্ধ হবে না কেন? কিন্তু এ কথা কি সত্যেন্দ্রনাথের খুনি জানে না? সে তো স্বচ্ছন্দে দ্বিতীয় বোতামটা ওর হৃদযন্ত্র লক্ষ্য করে টিপতে পারত। নাকি সে আরো বুদ্ধিমান, ব্যাপারটাকে আত্মহত্যার চেহারা দিতে চেয়েছে হৃদযন্ত্র বন্ধ করে? পত্রিকাটির পাতা উল্টাতে উল্টাতে অর্জুনের চোখ একটা বিজ্ঞাপনে আটকে গেল। জোন্স অ্যান্ড জোন্স কোম্পানি থেকে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। সে বিজ্ঞাপনটা পড়ল। আমরা দুঃখিত, গত 3 বছর ধরে আমরা একটি বিশেষ ধরনের লাইটার তৈরি করছি। এই লাইটার মূলত ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিভাগের জন্য হলেও সরকারের অনুমতি পাওয়া সার্টিফিকেট দেখালে অল্প কিছু সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছিল। সরকারি আপত্তিতে আর ওই লাইটার বাজারে ছাড়া হচ্ছে না। কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো অসৎ ব্যবসায়ীর দল হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল এবং ভারতবর্ষে ওই লাইটারের নকল মডেল চালু করার চেষ্টা করছে। যদিও তারা আমাদের নির্মিত লাইটারের কর্মক্ষমতার অর্ধেকটা আয়ত্ত করেছে, তবু ইতিমধ্যে নানা বিভ্রান্তি দেখা যাচ্ছে। ইতিমধ্যে যেসব সাধারণ মানুষ বৈধ অনুমতিপত্র দেখিয়ে আমাদের কাছ থেকে ওই লাইটার কিনেছিলেন, সেগুলো ফেরত নেওয়া হয়েছে। কিন্তু মাত্র 2টো লাইটারের হদিস পাওয়া যাচ্ছে না। সেই 2জন মানুষ এখন মৃত। আমরা এই পত্রিকার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, জোন্স অ্যান্ড জোন্সের তৈরি কোনো লাইটার এখন বাজারে নেই, শুধু ওই 2টি ছাড়া। কেউ যদি এই কোম্পানির নামাঙ্কিত লাইটার কেনেন কিংবা সংগ্রহ করেন, তা আইনত দণ্ডনীয় হবে।
ট্যাক্সিটা কখন এসে দাঁড়িয়েছিল টের পায়নি অর্জুন। বিজ্ঞাপন তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মাত্র 2টো ভালো লাইটার বাজারে ছাড়া আছে। এফবিআই নিশ্চয়ই চাইছে না সেগুলো সাধারণ মানুষের হাতে থাক, কিন্তু যারা ওই 2টো রেখেছে তারা কি সাধারণ মানুষের পর্যায়ে পড়ে? এফবিআই খুঁজে পায়নি বলেই জোনস অ্যান্ড জোনস এই বিজ্ঞাপন ছেপেছে। কিন্তু হঠাৎ ডুয়ার্সের এই অঞ্চলে লাইটারগুলো আসতে যাবে কেন? অর্জুনের মনে হলো, অমলদা থাকলে ব্যাপারটার একটা সুরাহা হয়ে যেত সহজে। 2টো খুন হলো, অথচ কে খুনি, তার কি উদ্দেশ্য, তাই ধরতে পারল না সে এখন পর্যন্ত। এই সময় হাবু এসে সামনে দাঁড়িয়ে তাকে ইশারায় উঠতে বলল। হাবু যা বলে অমলদা তা স্পষ্ট বুঝতে পারেন। অমলদা বলেন, হাবুর ইশারায় রহস্য নেই। যে মন দিয়ে বুঝতে চায় তার কোনো অসুবিধে হওয়ার কথা না। অনেক চেষ্টা করেছে অর্জুন। হাবু বোধগ্রস্ত হলেও মাঝে মাঝে গুলিয়ে যায়। এই মুহূর্তে কিন্তু অর্জুন বুঝতে পারল। ঘরের বাইরে বারান্দায় এসে দাঁড়াতেই লোকটাকে দেখতে পেল। জিন্সের প্যান্ট, চেক জ্যাকেট পরে যে লোকটা গেটের সামনে দাঁড়িয়ে আছে তার শুধু গায়ের চামড়ায় নয়, ভাবভঙ্গিও বলে দিচ্ছে বিদেশি। চোখাচোখি হতে লোকটা হাসল। বছর 30-এর মধ্যে বয়স, বেশ নাদুস নুদুস চেহারা, মাথায় অল্প চুল। বারান্দা থেকে নেমে অর্জুন বাগানের মধ্যে দিয়ে এগিয়ে গেল কাছে। সঙ্গে সঙ্গে লোকটা বলল, হাই, আমল সোম ইজ দেয়ার? অমলদার নামটার এমন হাল দেখে অর্জুন অনেক কষ্টে হাসি চাপল। তারপর গম্ভীর মুখে বলল, নো, হি ইজ আউট অফ দ্য টাউন। এখনো ইংরেজিতে বলতে গেলে তাকে ভাবতে হয়। আগে তো মনে মনে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে বলতে চেষ্টা করত। এখন ঠিকঠাক শব্দ সময় মতো মাথায় চলে আসতে চায় না কিছুতেই। লোকটার হতাশ প্রতিক্রিয়া সহজে ধরা পড়ল। নিজের মনেই বলল, মাই গড, হোয়াট শ্যাল আই ডু নাও? মে আই আস্ক ইউর গুড নেম প্লিজ? আমি অর্জুন, অমল সোমের সহকারী হিসেবে কাজ করছি। আপনার নাম জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, আমি জেমস ব্রাউন। রয় আমাকে বলেছিল যদি তার কিছু হয় আমি যেন মিস্টার সোমের সঙ্গে দেখা করি। কে রয়? অর্জুন যাচাই করতে চাইল। NS রায়। উনি কি গতকাল এখানে আসেননি? অর্জুন বলল, আপনি ভেতরে আসুন। এই সময় ট্যাক্সিওয়ালা বলল, আমাকে এবার ছেড়ে দিন সাহেব। অনেকক্ষণ থেকে টাউনে এই ঠিকানা খুঁজতে ঘুরছি। পুরো নাম বলতে পারেন নাইনি। শেষ পর্যন্ত থানায় গিয়ে সব জেনে এলেন। আমাকে এখনই শিলিগুড়িতে ফিরে যেতে হবে। অর্জুন জেমস ব্রাউনকে জিজ্ঞেস করল, আপনি কি আবার শিলিগুড়িতে ফিরে যেতে চাইছেন? এই ট্যাক্সিওয়ালা দাঁড়াতে চাইছে না। জেমস বলল, আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে আমার আজকে এখানেই থাকা দরকার। কথাটা শেষ করে জেমস পেছনের দরজা খুলে তার লাগেজ নামিয়ে নিয়ে ট্যাক্সিওয়ালার ভাড়া মিটিয়ে দিল। লোকটার মানিব্যাগে প্রচুর টাকা দেখতে পেল অর্জুন। ট্যাক্সিওয়ালা গাড়ি ঘুরিয়ে চলে গেলে সে জেমসকে নিয়ে ঘরে ফিরে এলো। হাবুকে ডেকে 2 কাপ চা করতে বলে আরাম করে বসল সে জেমসের মুখোমুখি। রহস্যটা বেশ জম্পেশ হচ্ছে। এই প্রথম নিজেকে বেশ স্বনির্ভর সত্যসন্ধানী বলে মনে হচ্ছে তার। অর্জুন জিজ্ঞেস করল, NS রায়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? আর আপনি এখানে এসেছেনই বা কোত্থেকে? জেমস এতক্ষণ অর্জুনকে দেখছিল। এবার ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, আমি কি করে বুঝবো তুমি মিস্টার সোমের সহকারী? অর্জুন হেসে ফেলল। তারপরেই মনে হলো, সত্যিই তো, সমস্ত চেনা মানুষের কাছে তার যে পরিচয়টা জানা তা অচেনা লোকের কাছে অস্পষ্ট তো হবেই। কিন্তু কি দিয়ে প্রমাণ করা যায়? ওপাশের ঘরে একটা অ্যালবামে অমল সোম আর তার ছবি আছে, কিন্তু তা থেকে কি প্রমাণ হয়? তাছাড়া এই লোকটা তো অমল সোমকেই চেনে না। সে বলল, আমি আপনাকে এই মুহূর্তে কোনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু এই শহরের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। অর্জুনের উত্তর শুনে কিছুক্ষণ চুপ করে রইল জেমস। তার চোখ মাটির দিকে, মনে হচ্ছে সে কিছু ভাবছে। তারপরে সে মুখ তুলে ফের অর্জুনের দিকে তাকালো, জিজ্ঞেস করল,
অমলসম কবে ফিরবেন? জানি না, উনি শেষ যে চিঠিটা দিয়েছেন তাতে কিছু জানাননি। বলতে বলতে অর্জুনের চিঠিটার কথা খেয়াল হলো। সে উঠে টেবিল থেকে চিঠিটা নিয়ে জেমসের হাতে দিল। যদিও বাংলায় লেখা, কিন্তু ইংরেজিতে অর্জুনের নাম আর এই বাড়ির ঠিকানা, এবং পেছনে শুধু অমলসম লেখা রয়েছে। সেটা পড়ে যেন জেমসের একটু স্বস্তি হলো। অর্জুন এবার জিজ্ঞেস করল, অমলসমের খবর আপনি পেলেন কোত্থেকে? বললাম তো, রয় আমাকে বলেছিল। রয়ের এক আত্মীয় নিউ ইয়র্কে থাকেন। তার কাছে সে শুনেছিল মিস্টার সোম নাকি খুব বুদ্ধিমান ডিটেকটিভ। নর্থ বেঙ্গলে কোনো ব্যাপার ঘটলে তিনি সাহায্য করতে পারেন। আমাদের তখন কাঠমান্ডু থেকে দিল্লি হয়ে বাগডোগরায় আসা প্রয়োজন হলো। তখন রয় ঠিক করলো ওর কাছে আসবে। আমি শিলিগুড়িতে থেকে গিয়েছিলাম। কথা ছিল আজ সকালে সে আমার সঙ্গে যোগাযোগ করবে। কোনো খবর না পেয়ে এখানে এসে জানলাম হি ইজ ডেড। আপনি কি জোনস অ্যান্ড জোনস কোম্পানি থেকে আসছেন? প্রশ্নটা শোনা মাত্র সোজা হয়ে বসল জেমস। ওর মুখে অদ্ভুত অভিব্যক্তি ফুটল। হাউ ডু ইউ নো? অর্জুন বলল, শোনো জেমস, আমি গতকাল থেকে আজ পর্যন্ত অনেক কিছু জেনে গেছি, কিন্তু আমিও তো জানি না তুমি কে। সুতরাং তোমাকে কিছুই বলার নেই। এই সময় একটা জিপ এসে দাঁড়ালো বাইরে। গেট খুলে সহদেব বক্সী ভেতরে ঢুকলেন। অর্জুন উঠে দাঁড়িয়ে বলল, আসুন সহদেবদা। সহদেব বক্সী জেমসের দিকে তাকালেন। জেমস তাকে বলল, হাই। সহদেব বললেন, যাক, তাহলে সাহেব এখানে পৌঁছে গেছে। ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে এখন। সত্যেন্দ্রনাথ আত্মহত্যা করা মাত্র ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের লোক পৌঁছে গেল জলপাইগুড়িতে। ওকে বললাম অমলবাবু শহরে নেই, তবু বিশ্বাস করল না। কি বলে এ? অর্জুন বলল, এখনো কিছু বলেনি। আসলে আমি যে অমলদার সহকারী তা বিশ্বাস করতে পারছে না এখনো। সহদেব বক্সী এবার ইংরেজিতে জেমসকে বললেন, অর্জুন খুব ব্রাইট ছেলে, অমল সোমকেও সাহায্য করে, কিন্তু তোমাদের ব্যাপারে ওর কি করণীয় আছে বুঝতে পারছি না। তারপর অর্জুনের দিকে তাকিয়ে বললেন, ও হ্যাঁ, যে জন্যে তোমার কাছে এলাম। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে। রায়বাবুর ছেলের হার্ট অ্যাটাক হয়নি, কারণ তার কোনো নিদর্শন ডাক্তার পায়নি। তাহলে ভদ্রলোক অমন করলেন কেন বোঝা যাচ্ছে না। আর তুমি কি পোড়া গদাইকে আমার কাছে পাঠিয়েছিলে? অর্জুন অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন, কি হয়েছে? পোড়া গদায় থানায় এসে বসেছিল আমার জন্য। সে সময় আমি হাসপাতালে ছিলাম। সে বলছে তার সঙ্গে একটা ব্যাগ ছিল, যা তুমি আমাকে পৌঁছে দিতে বলেছিলে। হঠাৎ তার শরীর অবশ হয়ে যায়। যখন হুঁশ আসে তখন ব্যাগটাকে খুঁজে পায় না। দেওয়ালে হেলান দিয়ে বসেছিল বলে পড়ে যায়নি। পুরো ব্যাপারটাই বানানো মনে হচ্ছে। ওর শরীর অবশ হয়ে গেল আর ব্যাগটা কেউ নিয়ে গেল, ইয়ার কি আর কি। আমি ওকে থানায় আটকে রেখেছি। ওর বন্ধু কাটা গদাইকেও ছাড়িনি। কি ব্যাপার বলো তো? অর্জুনের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। পোড়া গদাইকে থানার মধ্যে কে অবশ করে রাখবে? একটা লোক কখনো নিঃসাড়ে বসে থাকতে পারে? তাহলে কি জলপাইগুড়ির থানার মধ্যে সে স্বচ্ছন্দে ঢুকতে পারে, যার কাছে আসল লাইটার আছে? লোকটা কে? পোড়া গদাইয়ের দিকে তাক করে দ্বিতীয় বোতাম টিপলে সে মরে গেল না, শুধু অবশ হয়ে বসে রইল। লোকটা জানলই বা কি করে পোড়া গদাই জাল লাইটার বোঝায় সুটকেস নিয়ে থানায় এসেছে? লোকটা যদি নাই চায় জাল লাইটারের কথা পাবলিক জানুক, তাহলে রায়বাবুর ছেলেকে কেন উপহার দিতে গেল? অবশ্য রায়বাবুর ছেলের সহযাত্রী আর এই লোকটি যদি আলাদা না হয়। সহদেব বক্সী জিজ্ঞেস করলেন, কি হলো, কি ভাবছ? অর্জুন চট করে সিদ্ধান্ত নিল না। এখনই সহদেব বক্সীকে লাইটারের কথা বলা উচিত হবে না। ব্যাপারটা উনি বিশ্বাসই করবেন না। সে বলল, ওই সুটকেসটা কার বোঝা যাচ্ছিল না, তাই পোড়া গদায়ের হাত দিয়ে আপনার কাছে পাঠিয়েছিলাম। কার বোঝা যাচ্ছিল না মানে? পেলে কোথায়? পোড়া গদাই এনেছিল। ওর কোনো বন্ধু বোধহয় চুরিচামারি করে। চোরাই মাল? কিন্তু থানায় এসে কে নিয়ে যাবে ওটা? যার মাল সে। বুঝলাম।
এটা আবার কাউকে বলে বসো না যে থানা থেকেও চুরি যায়। কিন্তু ওই অবসর গল্প নিজেই সরিয়ে গল্প ফাঁদে নিত। না না, তাহলে থানাতেই নিয়ে যেত না। হয়তো মাথা ঘুরে গেছে কোনো কারণে, আর সেই ফাঁকে কেউ নিয়ে গেছে ওটা। আপনি বরং ওদের ছেড়েই দিন। ছেড়ে দেব বলছো? ওরা সিনেমায় টিকিট ব্ল্যাক করে, সেটা তো শহরে সবাই জানে। আচ্ছা চলি, পোস্টমর্টেম রিপোর্টটা জানার পর মেজাজ খিঁচড়ে আছে। ওটা যদি অন্য কিছু হয় তো আমার দফা রফা হয়ে যাবে। সহদেব বক্সী জেমস ব্রাউনকে জানান, যদি তাঁর দ্বারা কোনো উপকার হয় তাহলে তিনি সব সময় করতে রাজি আছেন। আপাতত তার থানায় জরুরি কাজ আছে বলে চলে যেতে হচ্ছে। সহদেব বক্সী চলে গেলে জেমস এবার নীরবতা ভাঙল। জোনস অ্যান্ড জোনসের নাম তুমি জানলে কি করে? ইন্ডিয়াতে তো কারো জানার কথা নয়। এই সময় হাবু এসে 2 পেয়ালা চা দিয়ে গেল। জেমসের যেন তার খুব প্রয়োজন ছিল। অর্জুন পকেট থেকে জোনস অ্যান্ড জোনসের লাইটারটা বের করে জেমসের হাতে দিল। তার পকেটে তখনও দ্বিতীয় লাইটারটা রয়েছে। সেটার কথা সে ইচ্ছে করেই জানালো না। খুব অবাক হয়ে গেল জেমস। মাই গড, তুমি এটাকে কোত্থেকে পেলে? সে দ্রুত লক খুলে প্রথম ও দ্বিতীয় বোতাম টিপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অর্জুন সেটা লক্ষ্য করে বলল, তোমার পকেটেও নিশ্চয়ই একটা রয়েছে। জেমস নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল। অর্জুন তখন উঠে সদ্য আসা পত্রিকার পাতা খুলে বিজ্ঞাপনটা জেমসের সামনে ধরল। তৎপর চোখে বিজ্ঞাপনটা পড়ল জেমস। অর্জুন বলল, এটা এস.এন. রায়ের লাইটার। উনি গতকাল এখানে এসেছিলেন। যাওয়ার সময় ভুল করে ফেলে গিয়েছিলেন। আই সি বলে জেমস ব্রাউন চোখ বন্ধ করল। তারপর বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাকে বলবে ঠিক কি কি জন্যে এবং কেমন করে জানো? অর্জুন বলল, আমি তোমাকে কি করে বিশ্বাস করব? জেমস চটপট ওর পরিচয়পত্র বের করে দেখালো। সেখানে তার ছবিও আছে। অর্জুন তবু বলল, এটাও যে জাল নয় তা কি করে বুঝবো? জেমস চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, কি প্রমাণ চাও? অর্জুন এবার হাসল। জেমস, আমি কিছুটা আন্দাজ করেছি, কিন্তু মিলিয়ে নিতে চাই। তুমি আর এন.এস. রায় কি উদ্দেশ্য নিয়ে আমেরিকা থেকে কাঠমান্ডুতে এসেছিলে? জেমস ব্রাউন অবাক হয়ে গেল। সে বলল, তোমার বয়স দেখে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি বুঝতে পারছি তুমি কিছু তথ্য জেনে গেছো। গতকাল রয় এখানে না আসার ব্যাপারে তো তোমার কোনো জ্ঞান হওয়া সম্ভব ছিল না। রয় বলেছিল অমল সোমের সঙ্গে যোগাযোগ করতে। তিনি নেই। তুমি তার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু এই ঘরে কথা বলা কি নিরাপদ? অর্জুন মাথা নাড়ল। এই ঘরের ধারে কাছে কেউ এলে সে হাবুর চোখে পড়বেই। ও কথা বলতে পারে না বলেই বোধহয় অন্যান্য ইন্দ্রিয়গুলো খুব সজাগ। তুমি শুরু করো। জেমস ব্রাউন শুরু করল। এন.এস. রায় জোনস অ্যান্ড জোনস কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী। জোনস অ্যান্ড জোনসের তৈরি লাইটার সম্পর্কে তুমি কি? আমি সব জানি। যারা জাল লাইটার তৈরি করেছে তারা সব পেরেছে, শুধু রে তৈরি করতে পারেনি। মাই গড, ভারতীয় তরুণরা এত বুদ্ধিমান হয় আমার জানা ছিল না। হ্যাঁ, যারা ওই লাইটার জাল করেছে তারা সেকেন্ড বোতামটা টিপে রে বের করার কৌশলটা আয়ত্ত করতে পারেনি। কিন্তু তাতেই কোম্পানির যা ক্ষতি হওয়ার হয়ে যাচ্ছে। জোনস অ্যান্ড জোনস ফেডারেল ব্যুরোকে সাপ্লাই দিত। বাজারে যা ছেড়েছিল লাইসেন্সের বদলে তা তুলে নিয়েছিল সরকারের আপত্তিতে। শুধু দুজন জানিয়েছিল তারা লাইটার হারিয়ে ফেলেছে। আমরা দেখেছি লোক দুটোর মিথ্যে বলার কোনো কারণ নেই, কিন্তু ওই দুটো লাইটার বাজারে এমন লোকের হাতে গিয়েছে যা শুধু অপরাধীদের হাত শক্ত করবে না, এফবিআইকে পর্যন্ত বিভ্রান্ত করছে। প্রতিটি লাইটার পরীক্ষা না করে আমরা নিশ্চিত হতে পারছি না ওটা আসল না নকল। জোনস অ্যান্ড জোনস এবং এফবিআই যুক্তভাবে ওই লাইটার দুটো উদ্ধার করতে চায়। এই মুহূর্তে কয়েকটা দল পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুটো আসল লাইটার খুঁজে যাচ্ছে।
মোটামুটি স্থির সিদ্ধান্তে এসেছিলাম। হংকং, সিঙ্গাপুর, কোরিয়া, থাইল্যান্ড অঞ্চলে জাল লাইটার তৈরি হচ্ছে এবং আমাদের বিশ্বাস করার পেছনে যুক্তি আছে যে লাইটার যারা তৈরি করছে তাদের কাছেই আসলটি রয়েছে। দিনবারও আগে আমাদের কাছে খবর এলো, সন্দেহভাজনদের একজনকে কাঠমান্ডুতে দেখা গেছে। তারা চাইছে ভারতবর্ষের এই অঞ্চলে লাইটারগুলোর ব্যবসায়িক এলাকা বিস্তৃত করতে। আমরা ভারত সরকারকে ব্যাপারটা জানিয়েছি, কিন্তু আমাদের হাতে হঠাৎ একটি লাইটার এলো। ওগুলো দেখতে অবিকল জোনস অ্যান্ড জোনসের তৈরি লাইটারের মতো। প্রথম বোতাম টিপলে ফ্লেম দেখা যায় না, কিন্তু সিগারেট ধরানো যায়। কিন্তু সেই সঙ্গে শুরু হয়ে যায় চার্জ। 10 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বোতাম টিপে ছুঁড়ে দিলে একটা শক্তিশালী গ্রেনেডের চেয়ে বেশি কাজ করে। ওরা রে আবিষ্কার করেনি, কিন্তু লুকানো গ্রেনেড আবিষ্কার করে ফেলেছে। বুঝতেই পারছো এই লাইটারগুলি তাদের কাছে কতখানি মূল্যবান, যারা ওটা ব্যবহার করতে চায়। হোয়াইট হাউসে বেড়াতে গিয়ে সিগারেট ধরাবার নাম করে কেউ যদি ওটা ব্যবহার করে, তাহলে যা হবে কল্পনা করতে চাই না আমরা। সিঙ্গাপুরে যে লোকটি ধরা পড়েছে সে আমাদের জানিয়েছিল ওরা তরাই অঞ্চলটাকে ঘাঁটি করতে চায়। এখান থেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্স, বাংলাদেশ এবং নেপাল, ভুটানকে বাজার তৈরি করবে। লোকটার কথা বিশ্বাস করার কারণ আছে। পরদিনই পুলিশের হেফাজতে লোকটি মারা যায়। তার হৃৎপিণ্ড শুধু অচল হয়ে গিয়েছিল। আমরা বিশ্বাস করি ওটা জোনস অ্যান্ড জোনসের আসল লাইটার ব্যবহার করে করা হয়েছিল। এনিওয়ে, উই ওয়ান্ট টু স্টপ দিস। আমরা যখন এই অঞ্চলের ম্যাপটা স্টাডি করছিলাম তখন লক্ষ্য করলাম ইন্ডিয়ান পুলিশ দীর্ঘ এলাকাকে তেমন গুরুত্ব দিচ্ছে না। এই সময় রয় অমলসমের কথা বলল। পাংদের সঙ্গে ওর নাকি একটা এনকাউন্টার হয়েছিল এবং তার কাছ থেকে একটি মেয়েকে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। এই রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছিল এবং রয় ওর এক আত্মীয়ার মাধ্যমে জেনেছিল। সেই আত্মীয়ার দাদা বোধহয় অমলসমের পরিচিত। সুতরাং এই ঠিকানা পেতে আমাদের কোনো অসুবিধে হয়নি। আমরা ঠিক করেছিলাম পাংদের ব্যাপারটা যিনি ট্যাকল করতে পেরেছেন, প্রয়োজনে তাঁর সাহায্য নেব। লোকটির সন্ধানে কাঠমান্ডুতে আসার পর আমরা হতাশ হলাম। ওখানে সঠিক সোর্স না থাকলে কাউকে খুঁজে বের করা মুশকিল। রয় জানতে পারল কাঠমান্ডু থেকে বাই রোড শিলিগুড়িতে যাওয়া যায়। বাগডোগরা এয়ারপোর্টে যাচ্ছে এমন লোক কম নয়। সেই সময় আমরা জানতে পারলাম দ্য ম্যান ইজ নাও ইন ডুয়ার্স। রয় এলো প্লেনে, আমি বাসে। কথা ছিল শিলিগুড়িতে আজ আমরা মিট করব। দ্যাটস অল। কথা শেষ করে জেমস তার চুলে হাত বোলালো। ব্যাপারটা বোধহয় ওর মুদ্রাদোষ। অর্জুন জিজ্ঞেস করল, তুমি থানায় গেলে কেন? এনএস রায় ঠিকমতো না পৌঁছানোতেই তোমার কেন মনে হলো থানায় যাওয়া উচিত? জেমস বলল, আমাদের মধ্যে তাই কথা ছিল। নাও টেল মি, তুমি কি করে এত জানলে? অর্জুনের মনে হচ্ছিল জেমস ঠিকঠাক বলেছে। সে যখন বলতে আরম্ভ করল তখন আর কোনো আড়াল রাখল না। পোড়া গদাইকে দিয়ে সেই লাইটারগুলো থানায় পাঠিয়েছিল এটাও জানালো। এইমাত্র সহদেব বক্সী জানিয়ে গেলেন যা উধাও হয়ে গেছে থানার চত্বর থেকেই। জেমস সব শুনে চুপ করে বসে রইল খানিক। তুমি কি মনে করো রায়বাড়ির ছোট ছেলে এই দলটার সঙ্গে যুক্ত? কেন সে গাড়ি নিয়ে ওই সময় বেরিয়েছিল আমি বুঝতে পারছি না। তবে সে এখন থাকে তোমাদের দেশে। সেই সূত্রে যোগাযোগ থাকলেও থাকতে পারে। কোথায় গিয়েছিল সেটা জানতে পারলে ব্যাপারটা সহজ হতো অবশ্য। জেমস বলল, ওর ভাইয়ের কথা মতো যে লাইটারটা ওর কাছে ছিল সেটা এখন কোথায়? এবার অর্জুন পকেট থেকে দ্বিতীয় লাইটারটা বের করে দিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর উদ্ধার করার সময় কাটা গদায়ের এক সাগরেদ এটাকে পকেট থেকে সরিয়েছিল। সন্তর্পণে লাইটারটাকে ধরে জেমস জিজ্ঞেস করল, এটাকে পরীক্ষা করেছ? হ্যাঁ করেছি, জাল। অর্জুন নিশ্চিন্ত গলায় বলল। জেমস মাথা নাড়ল। আমার মনে হচ্ছে এই ভদ্রলোক লোভের শিকার হয়েছে। শুধু একটা জাল লাইটার থাকার কারণে কেউ ওকে হত্যা করবে না। রয়কে হত্যা করার অবশ্যই একটা কারণ আছে।
দে ডোন্ট ওয়ান্ট টু বি ডিস্টার্ব, বাট হোয়াট অ্যাবাউট দিস চ্যাপ? এবং তখনই অর্জুনের মাথায় একটা চিন্তা চলকে উঠল। সত্যেন্দ্রনাথ এবং রায়বাবুর ছোট ছেলের পদবি এক, এবং এরা দুজনেই এসেছেন আমেরিকা থেকে। দুজন আগে থেকেই দুজনকে চিনতেন কি? জেমস বলল, তুমি একটা কাজ করতে পারো। আমার অনুমান খুব অল্পের জন্য তুমি বেঁচে গেছো। ওই ব্যাগে যে কটা লাইটার দেখেছ তার সবগুলোই যে নিরীহ হবে এমন ভাবার কোনো কারণ নেই। আর নেই বলেই ওরা ব্যাগটাকে সরিয়ে নিয়ে গেছে। ওই জাল লাইটার এখানে 100-200 টাকার বেশি দামে বিক্রি হবে না। ওরা অত অল্পের জন্য অত কষ্ট করবে না। লাইটারগুলো মেশানো ছিল। তুমি সৌভাগ্যক্রমে নিরীহ লাইটারটায় হাত দিয়েছিলে, কিন্তু এ সবই আমার অনুমান। তুমি নিহত ছেলেটির বাড়িতে গিয়ে খোঁজ নিতে পারো গতকাল কেউ তার সঙ্গে দেখা করেছিল কি না, কিংবা কোথায় যাচ্ছিল সে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্যাট কার যা এনএস রয় ভাড়া করে এনেছিল? অর্জুন মাথা নাড়ল, তারপর জিজ্ঞেস করল, তুমি আজ রাত্রে কি এই শহরে থাকবে? অফকোর্স, জেমস বলল, আমাদের প্রতিপক্ষ এখানে আছে, কিন্তু তোমার সাহায্য চাই। একজন বিদেশি হিসেবে আমি একা কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। রয় যেখানে ছিল সেখানে জায়গা পেতে অসুবিধে হবে? অর্জুন চিন্তিত গলায় বলল, সেখানে থাকাটা ঝুঁকি হয়ে যাবে না? জেমস উঠে দাঁড়ালো। প্রতি মুহূর্তে মৃত্যু নিয়ে আমরা হাঁটা চলা করি। আমার যদি কিছু হয় তাহলে কলকাতার আমেরিকান কনসুলেটে জানিয়ে দিও। লেটস গো টু দ্যাট জেন্টলম্যান যিনি টোবাকো পত্রিকা পড়েন। সুধাময় সান্যাল? কেন? আমার ভয় হচ্ছে তিনি খুব বেশি জেনে গেছেন। এটাই তার অপরাধ হতে পারে। বিশাল ব্যাগটা হাতে ঝুলিয়ে স্বচ্ছন্দে হাঁটছিল জেমস। কয়েক পা এগিয়েই ওরা রিক্সা পেয়ে গেল। অর্জুন দেখল শহরের রাস্তায় তাকে একজন বিদেশির সঙ্গে রিক্সায় বসে থাকতে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে। এখন ঘন বিকেল। অর্জুনের খিদে পাচ্ছিল। সুধাময় সান্যালের বাড়িতে গেলে খাবার পাওয়ার সম্ভাবনা খুব কম। অমলদা থাকলে 1 কাপ কফি আসে দুধ চিনি ছাড়া। সে জেমসকে বলল, আমরা যদি 5 মিনিট রিক্সাটা দাঁড় করাই তাহলে তোমার কি খুব আপত্তি হবে? আমার বেশ খিদে পেয়ে গেছে। জেমস হেসে বলল, তুমি আমার মনের কথা বলেছ, কিন্তু এখানে কি খাবার পাওয়া যায়? ইন্ডিয়াতে ম্যাকডোনাল্ডস কোম্পানির অবিলম্বে ব্যবসা শুরু করা উচিত। অর্জুন ওই কোম্পানির নাম শুনেছে। কম পয়সায় সুন্দর খাবারের দোকান করেছে তারা আমেরিকা এবং ইউরোপে। সে বলল, ওই দোকানে দারুণ রাধা বল্লভী ভাজে, সঙ্গে জিলিপি। রাধা বল্লভী? হোয়াটস দ্যাট? জেমসের চোখে মুখে বিস্ময় ফুটল। ইংরেজিতে রাধা বল্লভী শব্দটাকে কিছুতেই অনুবাদ করতে পারল না অর্জুন। সে জেমসকে বলল, তুমি রিক্সা থেকে নেমে দোকানে এসে খাবারটা দেখো। জলপাইগুড়ি শহরের এই অঞ্চলের দোকানগুলো যেমন হয় এটি তেমন। শোকেসে মিষ্টি, সামনের বেঞ্চিতে বসে খদ্দেররা খাচ্ছে। পাশের নর্দমার গন্ধটাকে কেউ আমল দিচ্ছে না। সেদিকে তাকিয়ে জেমস মাথা নাড়ল। তুমি খাও, আমি পারবো না। অর্জুন জোর করল না। বিদেশিদের এই ব্যাপারে অনেক মানসিক বিধিনিষেধ আছে বলে সে শুনেছিল। সেটা হাতে নাতে প্রমাণিত হলো। দ্বিতীয় রাধাবল্লভী মুখে দেওয়া মাত্র কাণ্ডটা হলো। জেমস বসেছিল রাস্তার পাশে দাঁড় করানো রিক্সায়। রিক্সাওয়ালা বিশ্রাম পেয়ে নেমে দাঁড়িয়ে খৈনি খাচ্ছিল। বেশ শান্ত চারদিক। ঠিক তখনই গাড়িটাকে যেতে দেখল সে। সেই একই রকম ধুলো ভর্তি গাড়ি। নাম্বার প্লেটটা পড়ল সে, পশ্চিমবঙ্গের নাম্বার। বাঁক নিয়ে কিছু দূর গিয়ে গাড়িটা যেন গতি কমালো। ড্রাইভারকে দেখতে পেল না অর্জুন, কিন্তু সে নিশ্চিত যে লোকটা ঘাড় ঘুরিয়ে জেমসকে দেখেছে। অর্জুন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে গাড়িটা বেরিয়ে গেল। তাকে ওই অবস্থায় দেখে জেমস জিজ্ঞেস করল, কি ব্যাপার? গাড়িটাকে আর দেখতে না পেয়ে অর্জুন ফিরে গেল দোকানে। দাম মিটিয়ে সে ধীরে সুস্থে রাস্তায় উঠে জেমসকে বলল, আমাদের উচিত রিক্সাটাকে ছেড়ে দেওয়া। কেন? জেমস অবাক হলো। এনএস রয় যে গাড়িতে আমাদের ওখানে এসেছিলেন
সেই গাড়িটাকে আমি এখনই দেখতে পেলাম। নাম্বার প্লেটটা আমি লক্ষ্য করিনি, কিন্তু মনে হচ্ছে সেইটাই। জেমস পেছন দিকে একবার তাকালো, তারপর জিজ্ঞেস করলো, আর ইউ শিওর? মনে হচ্ছে বললাম। তাহলে ভালোই হলো, ওরা আমাদের খুঁজে বের করবে। নিশ্চয়ই ওরা জানে রয় তোমার সঙ্গে গতকাল কথা বলেছিল। ওরা এই কথাও জানে আমি রয়ের সঙ্গে দেশে এসেছি। অতএব আশা করছি আমরা মুখোমুখি হতে পারবো। কিন্তু রিক্সা ছাড়তে বলছো কেন? ওরা আক্রমণ করতে পারে। সাক্ষী রেখে কেউ আক্রমণ করে না, উঠে পড়ো। অর্জুন যদিও জেমসের পাশে বসলো, তবু তার অস্বস্তি হচ্ছিল। কাঁচা রাস্তা দিয়ে এখন যাচ্ছে রিক্সাটা। জেমসের কথা যদি ঠিক হয়, তাহলে একটা লাইটার চার্জ করে ছুঁড়ে দিলেই কিছু খুঁজে পাওয়া যাবে না। করলা সেতু পেরিয়ে আর একটু এগোতেই সে দেখতে পেল পোড়াগদাই আর কাটাগদাই আসছে। পোড়াগদায়ের কাঁধে হাত রেখেছে কাটাগদাই। ওরা দূর থেকে তাকে দেখতে পেয়ে চিৎকার করতে লাগলো। জেমস জিজ্ঞেস করলো, এরা কারা? অর্জুন দ্রুত পরিচয় দিয়ে রিক্সাটা দাঁড় করাতে বলল। সামনাসামনি পৌঁছে সে রিক্সা থেকে নেমে পোড়াগদায়ের সামনে গিয়ে বলল, কিছু মনে করো না, আমি ভাবতে পারিনি সহদেবদা তোমাদের ধরে রাখবেন। ছেড়ে দিয়েছেন দেখে খুশি হলাম। সঙ্গে সঙ্গে হাও মাও করে কেঁদে উঠল পোড়াগদাই। আমি কথা রাখতে পারিনি। আপনি আমাকে যে কাজ দিয়েছিলেন তা করতে পারিনি। ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। কাটাগদাই মুখ নিচু করল। তাকেও খুব দুঃখিত দেখাচ্ছিল। অর্জুন বলল, কি করে ব্যাপারটা হলো তা সহদেবদার মুখে আমি শুনেছি, কিন্তু তোমাদের কি নতুন কিছু বলার আছে? পোড়াগদাই প্রথমে মাথা নাড়ল। আগে বলুন, কি করলে ক্ষমা পাবো? অর্জুন বলল, তোমাদের যখন কোনো দোষ নেই তখন কেন ক্ষমা চাইছো? ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তোমরা দুজনে কি সোজা থানায় চলে গিয়েছিলে? এবার কাটাগদাই মাথা নাড়ল। না, হাঁটতে হাঁটতে হাসপাতালের সামনে গিয়ে পোড়াকে আমি বলেছিলাম জিনিসগুলো দেখাতে। ও বলল খুব দামি দামি লাইটার আছে ব্যাগে। আমি বললাম যে আমিও আজ একটা লাইটার পেয়েছিলাম। তখন পোড়া ব্যাগটা খুলে আমাকে লাইটারগুলো দেখালো। আমরা হাসপাতালের সামনের রকে বসে লাইটারগুলো দেখছিলাম। এই সময় একটা লোক আমাদের জিজ্ঞেস করলো ওগুলো কোত্থেকে পেয়েছি। আমি তাকে ভাগিয়ে দিলাম, কিন্তু মনে কুমতলব এলো। ওরাকে ধাপ্পা দিয়ে একটা লাইটার সরিয়ে নিলাম। থানায় গিয়ে দেখলাম বড়বাবু নেই। পোড়া একটা বেঞ্চিতে হেলান দিয়ে বসে ব্যাগটাকে পাশে রেখেছিল। আমি সিগারেট খাবো বলে বারান্দায় বেরিয়েছিলাম। কিছুক্ষণ পরেই একটা নেপালি গাড়ি নিয়ে থানায় এলো। সে খুব বড়বাবুর খোঁজ করলো। তার কোনো চেনা মানুষ কাল মারা গেছে, মর্গে নাকি ডেড বডি আছে, সেই ব্যাপারে খোঁজ নিতে চায়। একটু পরে লোকটা বেরিয়ে গেল ব্যাগ হাতে নিয়ে। আমার মনে হলো ওটা পোড়ার ব্যাগ। সত্যি কি না দেখবার জন্যে ভেতরে ছুটে এসে পোড়াকে হেলান দিয়ে একইভাবে বসে থাকতে দেখলাম, কিন্তু ব্যাগটা নেই। পোড়াকে হাত দিয়ে ঝাঁকুনি দিতেই ও বেঞ্চিতে টলে পড়ল। যখন জ্ঞান ফিরল তখন বড়বাবু কিছুতেই বিশ্বাস করলেন না আমাদের কথা। কাটাগদায় থামতে পোড়াগদায় বলল, আমি চুপচাপ বসেছিলাম, হঠাৎ দেখি একটা লোক আমার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে। সে সিগারেট ধরালো, কিন্তু আগুন না জ্বেলেই। আমি তাকে বললাম ওই লাইটার আমি চিনি। তারপরেই আর কোনো খেয়াল নেই। বড়বাবু আমাকে সেপাই দিয়ে পিটিয়েছেন। অর্জুন কাটাগদাইকে জিজ্ঞেস করল, তুমি যখন দেখলে একটা লোক পোড়াগদায়ের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তখন তাকে ধরলে না কেন? কাটাগদাই বলল, আমি বিশ্বাস করতে পারছিলাম না। পোড়ার কাছ থেকে কেউ কিছু ছিনতাই করবে ভাবতে পারা যায় না। অর্জুন হাত বাড়ালো, লাইটারটা দাও। কাটাগদাই পকেট থেকে সেটা বের করে জিজ্ঞেস করল, পোড়াকে কিভাবে অজ্ঞান করেছিল? কোনো গন্ধটন্ধ শুকিয়ে, তাই না? ও সেটা বলছে না। পোড়াগদাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, না না, সত্যি বলছি, কেউ কিচ্ছু শোকায়নি আমাকে। অর্জুন ওদের কিছু বলল না। এই রকম একটা অস্ত্রের অস্তিত্ব জানলে ওদের লোভ বেড়ে যাবে। সে লাইটারটাকে ভালো করে দেখল।
আগেরগুলোর সঙ্গে কোনো তফাৎ নেই। কাটাগদাইকে সে বলল, একটা খুব বড় ঝামেলা শুরু হয়েছে, তোমরা বাড়ি চলে যাও। কাটাগদাই বলল, ঝামেলা? জান লড়িয়ে দেব, কি করতে হবে? এখন কিছু করতে হবে না, লোকটাকে দেখলে চিনতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। তবে হাসপাতালে যে আমাদের প্রশ্ন করেছিল তাকে মনে হয় চিনি। আগে নাথুয়া জলপাইগুড়ি রুটে বাস চালাতো, পোড়াগদাই জানালো। এখন কি করে জানি না, অনেক বছর দেখিনি। খোঁজ নিতে পারি, তবে সেই লোক আর থানার লোক এক নয়। কাটাগদাই নিশ্চিন্ত হয়ে বলল। অর্জুন বলল, তা হোক, তবু তোমরা ওর খবর নিয়ে যদি পারো একবার রাত্রে আমার বাড়িতে এসো। আবার রিকশায় উঠে বসে জেমসকে সমস্ত ঘটনাটা খুলে বলল অর্জুন। এতক্ষণ জেমস চুপচাপ ওদের দেখেছে। এবার জিজ্ঞেস করল, এরা কি লোকাল ক্রিমিনাল? অর্জুন একটু সময় দিল। না, ঠিক ক্রিমিনাল বলা যায় না, আবার বলতেও পারো। এরা দুটো সিনেমা হলের টিকিট ব্ল্যাক করে। এতদিন শত্রু ছিল, আজ বন্ধু হয়েছে। জেমস হেসে জিজ্ঞেস করল, কি রকম? অর্জুন তখন ব্যাপারটা বলল। তারপর হাতের লাইটারটার লক খুলল। সঙ্গে সঙ্গে জেমস চাপা গলায় বলল, সাবধানে বোতাম ফুস করবে। এটা তো জাল। জাল তো নিশ্চয়ই, কিন্তু কি ধরনের জাল তা তো জানি না।